আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। প্রথমেই শুরু করি, শেখ হাসিনা বিষাদগ্রস্ত কেন? তিনি বিষাদগ্রস্ত এই কারণে, প্রায় 2 দশক, প্রায় 17 বছর মানে প্রায় 2 দশক তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশ চালিয়েছেন। এখন দেশের সামনে যে কঠিন চ্যালেঞ্জ, সেটা উনি মর্মে মর্মে বুঝতে পারছেন। এখানে বসে উনি সব খবর পান, 5 মিনিটের মধ্যে সব খবর চলে আসে দেশ থেকে। তো সামনে যে কঠিন অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি খুব বিষণ্ণ এবং বিষাদগ্রস্ত আরো কারণ আছে। সেটা হচ্ছে, বাংলাদেশ এখন একটা অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এইভাবে যে 6টা মাস আজ চলতে থাকে, তাহলে বাংলাদেশে দুর্ভিক্ষ অনিবার্য, কেউ ঠেকাতে পারবে না। এরকম আরো প্রসঙ্গ রয়েছে, আমি সেই প্রসঙ্গগুলো বলে গেলে এখন ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আমি ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। এবারে আসি, তিনি প্রফুল্ল কি কারণে? তিনি প্রফুল্ল এই কারণে যে তিনি যা বলতেন তখন সব বিষময় মনে হতো। তিনি স্বৈরাচারী, তিনি বাংলাদেশকে ভারতের হাতে বেঁচে দিয়েছেন, তিনি একেবারে টনে টনে গ্যাস একেবারে বাংলাদেশকে ভারতকে পাচার করে দিচ্ছেন বাংলাদেশ থেকে। এরা হাজার অভিযোগ তার বিরুদ্ধে। কাগজ কিন্তু কলম খুলে লিখত, আর সোশ্যাল মিডিয়া যারা চালান তারা সব একেবারে মুখর হয়েছিল তার সমালোচনায়। এখন যদিও সবাই পাল্টি খেয়ে গেছে, ঝাড় খাওয়ার পর সব সোশ্যাল মিডিয়া যারা দেখছেন না, এককালে কিন্তু ইউনূসের মাথায় ছাতা ধরেছিলেন তখন, এখন সব তারা পাল্টি খাচ্ছেন। কিন্তু আমি আমার অবস্থান বদলাইনি। আপনারা আমাকে যাই গালাগালি দিন না কেন, আমি আমার অবস্থান বদলাইনি। তো এখন তিনি যখন বলেছিলেন যে আমাকে একটা বিদেশি সংস্থা, বিদেশি সাদা চামড়ার মানুষ আমায় বলেছিলেন সেন্ট মার্টিন দ্বীপটা আপনি দিয়ে দিন, আমি মুখের ওপর না বলে দিয়েছিলাম। পিটার হাস তার পেছনে চাকর বাকরের মতো ঘুরে বেড়াতেন, আপনারা সবাই জানেন, আমার বলার প্রয়োজন নেই। এখন এই যে ডিপ স্টেটের ব্যাপারটা, সেই ব্যাপারটা কালকে ফাঁস করে দিয়েছেন আমাদের 26 অক্ষরের আসিফ মামুর সজীব ভুঁইয়া। এখন আমার মনে পড়ে গেছে নামটা, এতবার উচ্চারিত হয়েছে, নামটা এখন আমার মুখস্থ হয়ে গেছে। এই 26 অক্ষর কালকে একদম পরিষ্কার বলে দিয়েছে যে এর পেছনে ডিপ স্টেট ছিল, এবং ডিপ স্টেট কাদের কাদের মাধ্যমে এই বিপ্লবটা ঘটিয়েছে। সেখানে কিন্তু তারা বলেছে এনসিপি জড়িত নয়। তা বাবা, এনসিপি যদি জড়িত না হয় ভাইপো আমার, তাহলে পরে তুমি জানলা কি করে? আমি অনেক আগে বলেছিলাম দর্শক, যে যারা এই ক্ষমতায় পরবর্তী নির্বাচনে যারা ক্ষমতায় যেতে পারবে না, তারাই কিন্তু ভান্ডাফোড় করবে। দেখুন এতদিন বাদে কিন্তু মিলল। এটা কিন্তু মাস 4-5 আগে আমি বলেছিলাম, যারা ক্ষমতায় যেতে পারবে না তারাই ভান্ডাফোড় করবে। এই ভান্ডাটা ফোড় করলেন গিয়ে, পান্ডাটা ফোড় করলেন আমাদের কি বলে 26 অক্ষর। তিনি আরো বলেছেন যে সমস্ত এই যত কাজকর্ম হয়েছে, কাদেরকে সরাতে হবে, কাদের বসাতে হবে, এবং তিনি ক্ষোভ প্রকাশ করেছেন যে পূর্ব উপদেষ্টাদের মধ্যে 2জনকে এখানে সম্মানিত মন্ত্রী করা হয়েছে, তাতেও তারা অসম্মানিত বোধ করেছেন, এটা তারা প্রকাশ করতে বাধ্য হয়েছেন। তো যাই হোক, এখন এইটা যখন সত্যি প্রমাণিত হচ্ছে, তখন ওনার প্রফুল্লতা বাড়ছে। এবং আরো একটি কারণ আছে প্রফুল্লতা বাড়ার। আরো একটি কারণ হচ্ছে তারেক রহমান
আমাদের খাদ্যমন্ত্রী পীযূষ গোয়ালকে একটি চিঠি পাঠিয়েছিলেন। চিঠিটা তার মর্মার্থ ছিল, পুরো চিঠিটাই বলবো না, চিঠির মর্মার্থ ছিল যে ভারত যেন বাংলাদেশকে ক্রেডিট লাইন দেয়, মানে ক্রেডিট লাইনের সুবিধা দেয়। এই ক্রেডিট লাইনের সুবিধা কি? যেমন বাংলাদেশকে, যেমন শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশকে ক্রেডিট লাইন দেওয়া হয়েছিল, অনেক টাকার ক্রেডিট লাইন দেওয়া হয়েছিল। আমি অ্যামাউন্টটা আমার ঠিক মনে নেই এই মুহূর্তে। ক্রেডিট লাইনের অর্থ কি? আমি মালটা আপনাকে দিলাম, আপনি বেচার পর আপনি আমাকে টাকাটা দিয়ে দেবেন, এটা হচ্ছে ক্রেডিট লাইন। তা এখন উনি একটা ক্রেডিট লাইন চেয়েছেন ম্যাসিভ পরিমাণের, কারণ বাংলাদেশের হাতে এখন টাকা নেই। কিন্তু ভারত তো এখন তো দেবে না। ভারত দেবে না এই কারণে যে ভারতের সঙ্গে এখনো সেই সম্পর্ক গড়ে ওঠেনি। কিন্তু এটাও পরিষ্কার যে আস্তে আস্তে কিন্তু এই তারেক রহমানের সঙ্গে ভারতের দূরত্ব কিন্তু বাড়তে শুরু করেছে। আমি খবরটা আজকে বললাম, আপনারা ভবিষ্যতে মিলিয়ে দেবেন। তারেক রহমানের সঙ্গে কিন্তু ভবিষ্যতে কিন্তু বড় গন্ডগোল একটা তৈরি হবে ভারতের, এবং তারেক রহমান কিন্তু টিকতে পারবেন না। ভারতবর্ষের সাহায্য ছাড়া তারেক রহমান টিকতে পারবেন না। তো যাই হোক, এখন এই যে আমাদের 8 তারিখে যে খলিলুর রহমান আসছেন, যিনি আমাদের দেশে জয়শঙ্করের সাথে দেখা করতে মরিশাস যাওয়ার পথে, সেখানে তার জন্য কিন্তু বিশেষ প্রশ্নমালা তৈরি করা আছে, অনেক প্রশ্ন তৈরি করা আছে। যেমন একটা আমি বলছি, উনি 12 ঘন্টার নাম করে উনি 3 দিন কাটালেন টার্কিতে কাটিয়ে ভারতের যে সমস্ত শত্রু, যারা যে সমস্ত কোম্পানি রয়েছে, লোন কোম্পানি রয়েছে, তাদের সঙ্গে উনি বৈঠক করেছেন। তাদের সঙ্গে কেন উনি বৈঠক করলেন? ভারতের গালে একবার চুমু খাচ্ছ, একবার টার্কির গালে চুমু খাচ্ছ, একবার গিয়ে তুমি তারেক রহমানের গালে চুমু খাচ্ছ। দেখুন, চালাকি বেশি দিন কিন্তু মানে স্থায়ী থাকে না, চালাকি কিন্তু ধরা পড়ে যাবেই। এখন তার সেই প্রশ্নের সমস্ত উত্তর দিতে হবে তাকে। আর যদি তিনি না আসেন, এড়িয়ে যান, সেটা আলাদা কথা। কিন্তু উনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে উনি দেখা করতে চেয়েছিলেন, এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি দেখা করতে চাইছেন এবং প্রস্তাবে সায় দিয়েছেন। তখন তিনি না যদি আসেন, তাহলে ভবিষ্যতে আর দেখা পাবেন না, মরে গেলেও আর দেখা পাবেন না। এখন প্রফুল্লতার আরো একটা কারণ হচ্ছে এই যে খাদ্যমন্ত্রীকে যে চিঠিটা দিয়েছিল ক্রেডিট লাইনের জন্য, সেটা পত্রপাঠ নাকচ করে দেওয়াতে তিনি অত্যন্ত খুশি। তিনি জানেন যে দেশবাসীকে অনেক কষ্টের মুখে পড়তে হবে, তিনি জানেন। তিনি এটাও দেখতে চান যে এই যে প্রায় 2 দশক 17 বছর মহিলা প্রধানমন্ত্রী থাকাকালীন অনেকের গায়ে অনেক জ্বালা হয়েছিল, তখন সবকিছু ভারতকে বেছে দেওয়া হচ্ছে। ভারতের উন্নয়নের পেছনে বাংলাদেশ, আচ্ছা কি বলে, পদ্মা ব্রিজ যে তৈরি করেছিলেন এত কষ্ট করে, সেটা নেই, কোনো মূল্যায়িতই হয়নি। ওটা নাকি অকেজো, ওটা করার কোনো দরকার ছিল না। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বুঝেছিলেন যে দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে সেটা হচ্ছে আগে রাস্তাঘাট ঠিক করতে হবে, দূরত্ব কমাতে হবে, যেটা ভারত করে। তো এখন শেখ হাসিনা তিনি সুস্থ আছেন, তিনি ভালো আছেন, এবং তিনি বেশ মজা ভোগ করছেন। তিনি বলছেন যে আরো একটু পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দেশ চালাত। আমি তো মহিলা প্রধানমন্ত্রী ছিলাম, মেয়েদের উপরে প্রচুর রাগ। তা একটা মহিলা প্রধানমন্ত্রী দেশকে এই উন্নতির শিখরে নিয়ে গিয়েছিল, তাকে দেশ থেকে তাড়ানোর জন্য ডিপ স্টেটের পয়সা খেয়ে এরা আমাকে উৎখাত করার চেষ্টা করেছে।
এখন তো পুরুষ প্রধানমন্ত্রী আছে, তিনি দেশ চালান। আমিও 6 মাস দেখি কেমন দেশটা চলে। যখন দুর্ভিক্ষ টুর্ভিক্ষ লাগবে, তখন দেশের লোক যখন লাঠি বাঁশ নিয়ে নামবে, তখন বুঝে যাবে যে তারেক রহমান কত বড় তিনি মানে ধৈর্যশীল মানুষ এবং তিনি কতটা কন্ট্রোল করতে পারেন। আপাতত এর বেশি আমি আর কিছু বলবো না। আমি এমনি বলেছিলাম শেখ হাসিনা নিয়ে কোনো কথা আমি বলবো না, কিন্তু যেহেতু ওই 26 অক্ষর নামটি সমস্ত ফাঁস করে দিয়েছে, তাই আমি এই কথাটি বললাম। এবং তিনি যে প্রফুল্ল এবং বিষাদময়, সেই খবরটিও কিন্তু আমি পেয়েছি। শুরুতেই সাবেক উপদেষ্টা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ স্বাধীনতা দিবসের আলোচনায় ঠিক এই মুহূর্তে কেন এরকম বিস্ফোরক কথা বললেন সাবেক উপদেষ্টা এবং এনসিপির নেতা, জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানের সমন্বয়, কি উদ্দেশ্যে তিনি এই কথাগুলো বললেন এবং এমন একটা সময় এই কথাগুলো তিনি বললেন যখন বাংলাদেশের রাজনীতিতে প্যারালালি আরো কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। হঠাৎ করে এই গতকাল স্বাধীনতা দিবসে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আলোচনা সভায় এই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ এমন কথা বললেন এবং আজকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়েই আলোচনা হচ্ছে। অনেকে আমাকেও জিজ্ঞেস করেছেন যে হঠাৎ আসিফ মাহমুদ ভুঁইয়া এই কথাগুলো কেন বললেন। তার আগে আমি একটু বলি যে আসিফ মাহমুদ ভুঁইয়া এই যে ডিপ স্টেট সংক্রান্ত যে কথাগুলো বলেছেন, আসলে কি উনি কি পুরোটাই সত্যি বলেছেন নাকি তার নিজের মতো করে অর্ধেক সত্য বলেছেন? এটা সত্যি যে 2029 কিংবা প্রয়োজনে তার চেয়েও বেশি সময়ের জন্য এই ইন্টারিম গভর্নমেন্টকে আনা হয়েছিল। দ্যাট ওয়াজ দ্য ইনিশিয়াল প্ল্যান। কারণ ডক্টর ইউনূস 2007-এর যখন 111-এর সরকার যখন ডক্টর ইউনূসের কাছে গিয়েছিল, ইউনূস কিন্তু বলেছিল আমাকে 10 বছরের জন্য দায়িত্ব দিতে হবে। তারা বলেছিল 2 বছর, এবং 2 বছরের জন্য কিন্তু ইউনূস দায়িত্ব নেননি। আর এবার 1.5 বছরের মাথায় ইউনূসকে দায়িত্ব ছাড়তে হয়েছে। যদি শুরুতেই ডক্টর ইউনূস জানতেন যে 1.5 বছরের জন্য তাকে দায়িত্ব নিতে হবে, আমি শিওর তিনি এ পথে হাঁটতেন না, বরং 5 বছর 10 বছর এই টোপটা তিনি গিলেছিলেন। এবং আমেরিকা যে স্ট্র্যাটেজির কথা বললেন আসিফ মাহমুদ, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী একটা প্ল্যান করে, এবং এটা সম্ভব ছিল যেভাবে তারা ষড়যন্ত্র করেছিল, কিন্তু এটা আলটিমেটলি হয়নি। কিন্তু আসিফ মাহমুদ ভুঁইয়া শেষ অংশে যেটা বললেন যে গণতন্ত্রের স্বার্থে তারা ডিপ স্টেটের এই শর্ত সাপেক্ষে এই যে প্রস্তাব 2029 সাল পর্যন্ত থাকার, সেটি তারা গ্রহণ করেনি, এই অংশটা ডাহা মিথ্যা। আসিফ মাহমুদ ভুঁইয়ারা 29 পর্যন্ত ক্ষমতায় কেন, মানে আরো 10 দিন বেশি পারলে ক্ষমতায় থাকতে চেষ্টা করতেন, কিন্তু তারা পারেননি। এখানে যেটা খুব ক্লিয়ার যে 2024 সালের জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থানটা হয়েছিল, এটা জামাত ছিল, সাথে শিবির ছিল, বিএনপি এটা মূল ষড়যন্ত্রে ছিল না, বিএনপি পরে যুক্ত হয়েছে, এখানে ছাত্ররা ছিল। তা এর সাথে তো বিদেশি শক্তি ছিল। এই যে ডিপ স্টেটের কথা বলেন, ডেফিনেটলি মার্কিন ডিপ স্টেট, এর সাথে আইএসআই পাকিস্তান ছিল। তো এরা অনেকটা ইন্ডিয়াকে অন্ধকারে রেখেই কিন্তু এই জঙ্গি অভ্যুত্থানটি ঘটিয়েছিল। 2024 সালের জুলাই আগস্টে পুরো ঘটনাটা ইন্ডিয়ান নলেজে ছিল না, কিন্তু পরবর্তীতে যখন এই চেঞ্জটা হলো, ডক্টর ইউনূস যখন ক্ষমতায় এলেন, তখন ডক্টর ইউনূস যেভাবে ভারত বিরোধী তৎপরতা শুরু করলেন, যেভাবে কথাবার্তা শুরু করলেন, এবং ইন্ডিয়া যখন দেখলেন যে জুলাই আগস্টে একটা জঙ্গি অভ্যুত্থান ঘটে গেছে এবং যারা ক্ষমতায় এসেছে তারা ইন্ডিয়া বিরোধী, তখন কিন্তু ইন্ডিয়া তার মতো করে চাল চেলেছে। এবং তারপরে আপনারা অনেক ডেভেলপমেন্ট দেখেছেন, ভারত আমেরিকার সম্পর্কের টানাপোড়েন, আবার সম্পর্ক ঠিক হওয়া, আবার টানাপোড়েন, এই উত্থান পতনগুলো আপনারা দেখেছেন। এবং ভারত মানে একটা পর্যায়ে আমেরিকা বুঝেছে যে বাংলাদেশে তারা জুলাই আগস্টে কিছু একটা করতে পারলেও পরবর্তীতে ভারতকে অন্ধকারে রেখে বা ভারতকে মাইনাস করে তাদের পক্ষে কোনো কিছু করা খুব সহজ হবে না। সুতরাং ভারতের সাথেই আমেরিকা নেগোশিয়েট করেছে, মূলত ভারতের উদ্যোগেই তারা আমেরিকার সাথে নেগোশিয়েট করেছে, এবং ভারত তখন তার চালটা চেলে এমন ব্যবস্থা করেছে যে বাংলাদেশে ওই 2029 পর্যন্ত আর ডক্টর ইউনূসের ক্ষমতায় থাকার স্বপ্নটা বাস্তবায়ন হলো না, বরং একটা দ্রুত নির্বাচন দেওয়ার চেষ্টা তারা করেছে। আর্মির মাধ্যমেও তারা একটা প্রেসার দেওয়ার চেষ্টা করেছে। এখন আর্মি বিশেষ করে ওয়াকার, সে আবার জামাতের পক্ষে, কিন্তু সে নির্বাচন চেয়েছিল, কারণ সে বিশ্বাস করতো যে নির্বাচন হলে জামাত ক্ষমতায় আসবে। সে ইউনূসের চাইতে ক্ষমতায় জামাতকে দেখতে বেশি আগ্রহী ছিল। আর
ভারতের যেটা হয়েছে, ভারত চেষ্টা করেছে একটা ইনক্লুসিভ নির্বাচন করানোর, আওয়ামী লীগ বিএনপি সবাই মিলে একটা নির্বাচন, কিন্তু সেটা যখন কঠিন হয়ে যাচ্ছিল, আমেরিকার পক্ষ থেকে সেটা নিয়ে যখন টাফ কন্ডিশন দেওয়া হচ্ছিল এবং তারা আমেরিকা এই মুহূর্তে আওয়ামী লীগকে নির্বাচনে চাচ্ছিল না, তখন ভারত তার প্ল্যান বি খেলেছে। আওয়ামী লীগকে যেহেতু তারা নির্বাচনে আনতে পারছে না, তারা বিএনপির সাথে গোপনে নেগোসিয়েট করেছে এবং বিএনপি ক্ষমতা আসার পেছনে, এই গত ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পেছনে, সব কিছুর পেছনে ভারতের একটা পজিটিভ রোল ছিল। এবং ইনুসের কিছু উপদেষ্টা, এই যে রেজওয়ানা হাসান, আদিলুর রহমান শুভ্র, আসিফ নজরুল, ফজল কবির, এরা কিন্তু একদম শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচন ভণ্ডুল করার জন্য চেষ্টা করেছে। এবার যেটা বললাম যে 8ই ফেব্রুয়ারি তারা সর্বশেষ চেষ্টা করেছিল যেন নির্বাচনটি 12ই ফেব্রুয়ারি না হয়, এবং তখন আমরা কিন্তু বারবার বলছিলাম নির্বাচন হবে কিনা এটা নিয়ে সংশয় ছিল। সুতরাং আসিফ মাহমুদরা, তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল, তারা থাকতে পারেনি, তারা ক্ষমতা থেকে চলে যেতে বাধ্য হয়েছে, নির্বাচন দিতে বাধ্য হয়েছে। সম্প্রতি আজকেই আমি এই খবরটা পেলাম, আপনারা জানেন যে আমেরিকায় আমার একজন প্রাক্তন মার্কিন কূটনীতিকের সাথে একটা লিঙ্ক আছে, তো তিনি জানিয়েছেন যে এই এনসিপি এরা সম্প্রতি এই ডিপ স্টেটের সাথে তারা আবার যোগাযোগ করেছে এবং তারা ডিপ স্টেটকে বলেছে যে তারা বর্তমানে বাংলাদেশের যে সরকার রয়েছে, তারেক রহমানের সরকার, তার বিরুদ্ধে তারা আন্দোলন করতে চায় এবং এই সরকারকে তারা সরিয়ে দিতে চায়। তো আমেরিকার পক্ষ থেকে স্বভাবতই একটু মানে বিস্ময় প্রকাশ করা হয়েছে যে একটা সরকার এলো, কেবল 1 মাস পার হলো, এর মধ্যেই কেন তারা এই সরকার বিরোধী আন্দোলনে যেতে চায়। তো এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, বেসিক্যালি এনসিপি শুধু না, এনসিপি জামাত, এই পুরো মোর্চাটা যারা, এদের পক্ষ থেকে বলা হয়েছে যে বিএনপি আসলে আমেরিকা নয়, বিএনপি মূলত ভারতের স্বার্থ রক্ষার জন্যই ক্ষমতায় এসেছে, সুতরাং বিএনপি আমেরিকাকে বোকা বানিয়েছে, এরকম একটা কথা তারা বোঝানোর চেষ্টা করেছে এবং আমেরিকার পক্ষ থেকে কোনো গ্রিন সিগন্যাল তারা পায়নি। আমার কথা হলো যে এই আসিফ মাহমুদ, সজীব ভুইয়ারা, এরা কি এখনো মনে করে যে তাদের ডাকে লোকজন নামবে? তারা কি এখনো 24শে জুলাই আগস্টের ঘোরের মধ্যে আছে? মানুষ তো জানে কিভাবে তারা প্রতারণা করেছিল, কিভাবে এই সব কিছুর পেছনে বাংলাদেশের এই জনঘৃণিত জামাত শিবির অংশ ছিল, এবং জামাত পরে স্বীকারও করেছে যে তারা এই আন্দোলনে আছে জানলে সাধারণ মানুষ পথে নামতো না। সুতরাং আজকে আমেরিকাও এটা বোঝে এবং এটা সবাই বোঝে যে এই মরা ঘোড়ার উপরে বাজি ধরে আর লাভ নেই। সজীব মাহমুদ ভুইয়ারা অলরেডি মৃত ঘোড়া, ডেড কেস, এদের নিয়ে আর কোনো আলোচনার কিছু নাই। কিন্তু শুরুতে যেটা বললাম যে কেন এই সময় আসিফ মাহমুদ ভুইয়া এটা বললো, একটা হলো যে আমেরিকার সাথে তারা নেগোসিয়েট করছে, চেষ্টা করেছে, তারা পারেনি। হ্যাঁ, তারা এই মুহূর্তে সরকার বিরোধী আন্দোলনের পক্ষে আমেরিকা সায়নি। দ্বিতীয় হলো যে আপনারা খেয়াল করেছেন যে সোমবার এবং বুধবার রাতে 2জন প্রাক্তন সামরিক কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন, লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এবং লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ। দুইজনই কিন্তু প্রভাবশালী সেনা কর্মকর্তা ছিলেন এবং তাদের অনেক ফলোয়ার কিন্তু বাংলাদেশ আর্মিতে আছে এবং দেশে বিদেশে তারা হাইলি কানেক্টেড। তো এরকম 2জন সেনা কর্মকর্তাকে কেন গ্রেপ্তার করা হলো? যতদূর জেনেছি যে তারেক রহমানের কিন্তু ইনিশিয়াল প্রায়োরিটির মধ্যে এই 111-এ কারা ছিলেন বা এই মাসুদ চৌধুরী, এই মামুন খালেদ, এদের গ্রেপ্তার করার বিষয়গুলো ছিল না, কিন্তু আর্মির ভেতর থেকে একটা অংশ ইনক্লুডিং জেনারেল ওয়াকার খান, তারা কিন্তু তারেক রহমানকে অনেকটা প্রভাবিত করেছে এবং তারা তারেক রহমানকে ফুসলাইছে রীতিমতো যে এই সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার করা হোক, 111-এর কথা বলা হয়েছে, এসব বলা হয়েছে। এর মধ্য দিয়ে ওয়াকার কিন্তু আবার সেই তার অরিজিনাল গেমটা খেলতেছে। এই গ্রেপ্তারের মধ্য দিয়ে তারেক রহমানকে একটা অনাবশ্যক চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিলেন এই ওয়াকার এবং এই সেনাবাহিনীর এই অংশটা, যারা তারেককে প্রভাবিত করেছে এই গ্রেপ্তারের পক্ষে। এর মধ্য দিয়ে তারেক একটা চ্যালেঞ্জ আসবে, ওদিকে এনসিপি জামাতকে দিয়ে আবার তারেকের এগেনস্টে একটা আন্দোলন দানা বাঁধার চেষ্টা করা হবে। সব মিলিয়ে তারেকের জন্য কিন্তু আগামী দিনগুলো খুব কঠিন করে তোলা হচ্ছে। এই যে একটা রাজনীতির খেলা চলছে, তারেক রহমান কি তাহলে একটা বড় ফাঁদে আটকা পড়তে যাচ্ছেন? তারেক রহমান কিন্তু আমার মনে হয় না যে খুব ভালো হ্যান্ডেল করতে পারছেন। তিনি অনেক নৌকায় পা রেখে রীতিমতো লেদায় ফেলতেছে সবকিছু। আর পাশাপাশি তো বিশ্ব রাজনীতি, বিশ্ব অর্থনীতির অবস্থাটা আপনারা দেখছেন। একটা ব্যাপক ক্রাইসিসের মধ্যে বাংলাদেশ অলরেডি পড়ে গেছে। না পলিটিক্যাল ক্রাইসিস, এর বাইরে ওভারঅল একটা ক্রাইসিস, এবং বাংলাদেশের সবচেয়ে এফিশিয়েন্ট, দ্য বেস্ট ক্রাইসিস ম্যানেজার যিনি ছিলেন শেখ হাসিনা, তিনি নেই। সুতরাং এই ক্রাইসিসে বাংলাদেশকে কিভাবে
উদ্ধার করবেন তারেক রহমান, সেটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে অলরেডি আলোচনা শুরু হয়ে গেছে, এবং তারেক রহমানকে আদৌ পারবেন? পাশাপাশি তাকে তো ফাঁদে আটকানোর জন্য নানামুখী তৎপরতা তার চারিপাশেই চলছে। প্রিয় বন্ধুরা,